রামনগর গ্রামটা দিনের বেলাতেও যেন ঝিমিয়ে থাকে, আর রাত নামলে তো কথাই নেই। রাতের ঘন অন্ধকার আর নিস্তব্ধতা যেন পুরো গ্রামটাকে গ্রাস করে ফেলে। গ্রামের উত্তর সীমানায় জঙ্গল ঘেরা সেই পরিত্যক্ত জমিদার বাড়িটা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নোনা ধরা দেওয়াল আর বটপুকুরের শিকড়বন্দি বাড়িটার ঠিক পাশেই বিশাল এক দিঘি। গ্রামবাসী যাকে বলে পদ্মপুকুর। এই পুকুরের জল একেবারে ঘন কালো, কিন্তু মজার কথা হলো এই কালো জলেও সারা বছর সেখানে হরেক রঙের পদ্ম ফুটে থাকে। তবে দিঘির ঠিক মাঝখানে একটা ফুল সবার নজর কাড়ে। টকটকে রক্তের মতো লাল সেই পদ্ম, আকারে সাধারণ ফুলের চেয়ে প্রায় দ্বিগুণ। অদ্ভুত ব্যাপার হলো রাতের অন্ধকারেও সেই লাল পদ্মটা যেন আগুনের শিখার মতো জ্বলজ্বল করে। সেদিন ছিল ভাদ্রের গুমোট, এক অমাবস্যার রাত। অরুণ আর লতিকা ফিরছিল পাশের গ্রাম ভাটপাড়া থেকে। লতিকার বাবার বাড়িতে অষ্টমঙ্গলার পর্ব চুকিয়ে তারা নিজেদের গ্রাম রামনগরে ফিরছে। লতিকার পরনে নতুন লাল শাড়ি, হাতে শাঁখাপলা, আর অরুণের কাঁধে কাপড়ের পুঁটলি। গরুর গাড়ি পাওয়া যায়নি বলে পায়ে হেঁটে শর্টকাট ধরল তারা। যদিও লতিকার এই পথ দিয়ে না যাওয়ার জন্য যথেষ্ট আপত্তি জানিয়েছিল, কারণ লতিকার বাবা তাদের বারবার নিষেধ করেছিল তারা যেন জমিদার বাড়ির পাশ দিয়ে না যায়। কিন্তু অরুণ লতিকাকে বোঝায় এ পথ দিয়ে গেলে তারা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবে। আসলে তারা বাড়ি থেকে বেরিয়েছিল বিকেল বিকেল, কিন্তু গরুর গাড়ি না পাওয়ার জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তাই সন্ধ্যের শুরুতেই তাদেরকে পথে বের হতে হলো। কিছুটা পথ যাওয়ার পর এক সময় তারা জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালো। এই জমিদার বাড়ির সেই ভাঙা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো লতিকা। গাছের পাতায় বাতাসের ঝিরিঝিরি শব্দের মাঝখান থেকে এক বিজাতীয় খসখসে কণ্ঠের সুর ভেসে আসছে। কেউ যেন ছড়া কেটে বলছে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, তাদের মধ্যে ফুটে রয়েছে লাল পদ্ম ফুল। আকারে বড়, কথা বলতেও পারে এমন পদ্ম ফুল। চাই তো তোমাদের? ফুল নেবে? পদ্ম ফুল? অরুণ কিছুটা সাহসী হলেও লতিকার বুক টিপ টিপ করছিল। কিন্তু কণ্ঠস্বরটা এমন এক সম্মোহনী মায়ায় ভরা যে তারা না চাইতেও শব্দটা যেদিক থেকে আসছে সেদিকেই পা বাড়ালো। অশরীরী সেই ছড়া টানে তারা গ্রামের মূল রাস্তা ছেড়ে ঢুকে পড়ল জমিদার বাড়ির সেই অন্ধকারাচ্ছন্ন ফটকের ভেতরে। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার ডাক আর সেই রহস্যময় ছড়ার প্রতিধ্বনি তাদের টেনে নিয়ে চলল অন্দরমহলের দিকে। অন্দরমহলে পা রাখতেই পরিবেশটা ভারী হয়ে উঠল। পুরনো আমলের ঝুল ধরা বারান্দা দিয়ে হাঁটার সময় হঠাৎ লতিকা দেখল পাশের একটা ভাঙা জানালার ওপারে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঝাপসা অন্ধকারে মুখটা বোঝা যাচ্ছে না, তার চোখের মণি দুটো যেন জ্বলছে। ভয়ে অরুণের হাত খামচে ধরল লতিকা। পরক্ষণেই তাদের ঠিক পাশ দিয়ে অশরীরী কেউ একজন দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। অথচ কোনো পায়ের শব্দ হলো না। অরুণ লতিকাকে আশ্বস্ত করার চেষ্টা করলো, কিন্তু বারান্দার এক কোণে পড়ে থাকা ধুলোবালি মাখা বিশাল এক আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় তাদের রক্ত হিম হয়ে গেল। আয়নার ভেতরে
তাদের নিজেদের প্রতিচ্ছবির বদলে ফুটে উঠল এক বীভৎস ছায়ামূর্তি, যার সারা শরীর থেকে টপটপ করে চুঁইয়ে পড়ছে কালো রক্ত। এই দৃশ্য দেখে আতঙ্কে দুজনেই সজোরে চিৎকার করে উঠল। জ্ঞানশূন্য হয়ে তারা অন্দরমহলের সেই গোলক ধাঁধা থেকে কোনো মতে বেরোনোর জন্য দৌড়তে শুরু করলো। হাঁপাতে হাঁপাতে তারা যখন বাড়ির বাইরে বেরিয়ে এলো, তখন সামনে সেই বিশাল পদ্মপুকুর। পদ্মদিঘির কালো জলের মাঝখানে সেই বিশাল লাল পদ্মটা যেন আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। সেই রক্তপদ্মের অদ্ভুত মায়াবী রূপ দেখে তারা যেন মন্ত্রমুগ্ধের মতো পুকুরের পাড়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ দিঘির স্থির কালো জল থেকে শত শত শ্যাওলা মাখা হাত উঠে এলো। অশরীরী সেই ছড়াটা আবার বেজে উঠল আরও জোরালো স্বরে। একটা তীব্র আর্তচিৎকার রামনগরের নিস্তব্ধ আকাশ চিরে দিল, আর তারপর সব চুপ। দিঘির কালো জলে হরেক রকম ফুল, তাদের মধ্যে ফুটে রয়েছে লাল পদ্ম ফুল। আকারে বড়, কথা বলতেও পারে এমন পদ্ম ফুল। চাই তো তোমাদের ফুল নেবে? পদ্ম ফুল। পরদিন ভোরবেলায় বেশ কয়েকজন গ্রামবাসী ওই দিঘির পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তারা লক্ষ্য করল দুজন মানুষ দিঘির ধারে পড়ে আছে। তারা সামনে এগিয়ে গিয়ে দেখল তাদেরই চেনা অরুণ ও তার নতুন বউ লতিকা। তখন তাদের চিৎকারে পুরো গ্রাম ভেঙে পড়ল। দেখা গেল পদ্মপুকুরের পাড়ে পাশাপাশি শুয়ে আছে অরুণ আর লতিকা। দুজনের শরীরই হিম শীতল। প্রাণ পাখি অনেক আগেই উড়ে গেছে। অদ্ভুত দৃশ্যটা হলো অন্য জায়গায়। দুজনের মুখই ঢেকে রাখা হয়েছে দুটো বিশাল বড় পদ্মপাতা দিয়ে, আর সেই পাতার উপরে ঠিক তাদের বুকের মাঝখানে রাখা আছে একটি করে টাটকা টকটকে লাল রক্তপদ্ম, ঠিক যেমনটা দিঘির মাঝখানে ফুটে থাকে। অরুণ আর লতিকার সেই মর্মান্তিক পরিণতির পর ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে 5টি বছর। রামনগরের সেই অভিশপ্ত জমিদার বাড়ি আর রক্তপদ্মের দিঘি নিয়ে ভয়াল স্মৃতিগুলো মানুষের মনে আজও টাটকা। রতনপুর গ্রামটি রামনগরের ঠিক গা ঘেঁষেই। সেখানে একটি জীর্ণ কুটিরে বাস করে কিশোর অনির্বাণ আর তার বিধবা মা। অনির্বাণের বাবা গত হয়েছেন অনেকদিন। অভাবের সংসারে তার মা রতনপুর গ্রামের প্রতাপশালী ও কৃপণ জমিদারের বাড়িতে ঝিয়ের কাজ করেন। অনির্বাণ স্থানীয় স্কুল থেকে পড়াশোনা শেষ করেছে। তার দু চোখ ভরা স্বপ্ন, সে শহরে যাবে, উচ্চশিক্ষা গ্রহণ করবে, মায়ের কষ্টের দিন ঘোচাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে দুস্তর ব্যবধান। জমিদারের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খেটেও অনির্বাণের মা তার ন্যায্য পাওনাটুকু পান না। সামান্য যা জোটে তাতে দুবেলা নুন ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হয়। শহরের কলেজে পড়ার খরচ জোগানো তাদের মতো নিঃস্ব মানুষের কাছে অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। একদিন পড়ন্ত বিকেলে অনির্বাণ রতনপুর গ্রামের পুরনো বটতলার মোড়ে হারু কাকার চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। মাটির ভাঁড়ে চায়ের চুমুক আর গ্রাম্য রাজনীতির আলোচনার মাঝে হঠাৎই প্রসঙ্গ উঠল পাশের গ্রামের
সেই রহস্যময় জমিদার বাড়ি নিয়ে। অনির্বাণের বন্ধু বিমল গলা নামিয়ে রহস্যের সুরে বলে উঠল, জানিস অনির্বাণ, লোকে বলে রামনগরের ওই পুরো জমিদার বাড়ির মাটির নিচে নাকি মোহর ঠাসা কলসি পোঁতা আছে। হ্যাঁ, বিশাল গুপ্তধন। শোনা যায় প্রতি অমাবস্যার রাতে ওই বাড়ির সদর দরজা নাকি আপনা আপনি খুলে যায়। কেউ যদি সাহস করে সেই সময় ভেতরে ঢুকতে পারে, হ্যাঁ, তবে তার 7 পুরুষ বসে খাবে। পাশে বসা গদাই বিমলের কথায় বাধা দিয়ে শিউরে উঠল, আতা বলি রাখ তোর গুপ্তধন, প্রাণ থাকলে তবে তো ভোগ করবি রে। 5 বছর আগের কথা তুই কি ভুলে গেলি নাকি? ওই যে নতুন দম্পতি, কি যেন নাম ছিল রে, ওই অরুণ আর ললিতা, অষ্টমঙ্গলা সেরে তো ফিরছিল দিব্যি। সকালে তাদের লাশ মিলল ওই দিঘির পাড়ে, বুক চিরে যেন কেউ রক্ত পদ্ম বসিয়ে দিয়েছিল। তারপর থেকে তো সন্ধ্যে নামলে ওই চত্বরে পাখিরাও ডাকে না। অন্ধকার হলে ওই রাস্তা দিয়ে জমদূত ছাড়া কেউ হাঁটে না রে। চতুর্থ বন্ধু সমীর টিপ্পনি কেটে যোগ করল, এই হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওই বাড়ির হাওয়াতেও বিষ আছে। যারা ওদিকে গেছে কেউ ফেরেনি, আর ফিরলেও না মাথা ঠিক থাকেনি। ওইসব গুপ্তধনের মায়া ত্যাগ করাই ভালো। বন্ধুদের এসব কথা শুনে অনির্বাণের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে বরাবরই যুক্তিবাদী। ভূতের ভয় বা অলৌকিকতায় তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। সে সোজা হয়ে বসে বলল, তোরা এখনো সেই পুরনো আমলের গাল গল্প আঁকড়ে পড়ে আছিস? বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে, আর তোরা এখনো সেই নূপুরের শব্দ আর গুপ্তধনের ভয়ে সিটিয়ে আছিস। মানুষ মরে গেলে সে ভূত হয় না, আর মৃত মানুষ ফুল দিয়ে কাউকে সাজিয়ে দিয়ে যায় না। সব মানুষের তৈরি গল্প। গদাই চটে গিয়ে বলল, এতই যদি সাহস থাকে তবে সামনের অমাবস্যা একবার গিয়ে দেখে আয় না। শুধু মুখে বড় বড় কথা বললে তো আর হবে না। অনির্বাণ দম্বার পাত্র নয়। তার মাথায় তখন ঘুরছে মায়ের দারিদ্র আর তার উচ্চশিক্ষার বাঁধা। যদি সত্যি সেখানে কিছু থেকে থাকে তবে তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর যদি কিছু না থাকে তবে কুসংস্কারের মুখোশ সে খুলে দিতে পারবে। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, ঠিক আছে, সামনের অমাবস্যার রাতে ওই জমিদার বাড়ির ভেতরে চাপ। তোদের প্রমাণ করে দেব যে ওসব কেবল মনের ভুল আর অন্ধকারকে ভয় পাওয়ার অজুহাত। বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য একটা নীরবতা শান্ত বিকেলের বাতাসে অজানা বিপদের সংকেত দিয়ে গেল। অনির্বাণ জানত না সে যে সাহসের পরিচয় দিচ্ছে তা তাকে অনেক বড় বিপদের মুখোমুখি ফেলবে। চায়ের দোকানের আড্ডা শেষ করে অনির্বাণ যখন বাড়ির পথে পা বাড়ালো তখন সূর্য পাটে বসেছে। আকাশের কোণে সিঁদুরে মেঘের আস্তরণ ম্লান হয়ে আসছে, আর ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার একটানা ডাক শুরু হয়েছে। বাড়ি ফিরে দেখল তার মা নিভু নিভু উনুনের ধারে বসে চাল ঝাড়ছেন। অভাবের সংসারে তেলের খরচ বাঁচাতে মা অন্ধকার নামার আগেই রাতের কাজ সেরে নিতে চান। অনির্বাণ দাওয়া একটা পিঁড়ি টেনে বসল। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ সে প্রসঙ্গ তুলল, আচ্ছা মা, পাশের গ্রাম রামনগরের সেই পরিত্যক্ত জমিদার বাড়িটার ব্যাপারে কিছু জানো? আজ বন্ধুদের মুখে কিছু অবাক করা গল্প শুনলাম। তার মা হাতের কাজ থামিয়ে স্থির হয়ে ছেলের দিকে তাকালেন। চোখে মুখে এক অজানা ভয়ের আশঙ্কার ছায়া ফুটে উঠল। গলা নামিয়ে তিনি বললেন, ও বাড়ির কথা আর তুলিস না খোকা, ওটা কোনো মানুষের বাসের জায়গা নয়। লোকমুখে শোনা যায় ওই বাড়ির ভিটে বংশের কোনো এক অভিশাপ লেপ্টে আছে। লোকে বলে ওখানে অলৌকিক কিছু একটা আছে,
যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। কিন্তু তুই এসব খোঁজ নিচ্ছিস? অনির্বাণ মুচকি হেসে বলল, মা, তুমিও কি ওই বন্ধুদের মতো ভূতের গল্পে বিশ্বাস করো? বিমল আর গদাই বলছিল ওখানে নাকি মোহর ভরা ঘড়া আর গুপ্তধন আছে। আর ওরা এটাও বলছিল 5 বছর আগে নাকি ওখানে 2জন মানুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনাটা কি সত্যি মা? মা ভয়ার্ত চোখে অনির্বাণের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই ঘটনা তো সত্যি। তুই এসব পুরনো কথা নিয়ে এত ভাবছিস কেন বলতো? যা যা, হাত পা ধুয়ে এসো, খেয়ে নাও, অন্ধকার ঘনিয়ে আসছে। অনির্বাণ কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বলল, না, আমি ভাবছি 5 বছর আগে ওই যে 2জন মানুষ মারা গেল, তাদের নিয়ে গ্রামের মানুষ এত ভয় কেন? আমি এসব কুসংস্কার মানি না। মা আঁতকে উঠে ছেলের হাতটা চেপে ধরলেন। অনির্বাণ, সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে যাস না বাবা। এমন কিছু শক্তি থাকে যাদের ঘাঁটাতে নেই। আমি নিজের কানে শুনেছি সেই পদ্ম পুকুরের পাড় থেকে কি সব অদ্ভুত অদ্ভুত শব্দ আসে। ওদিকে যাওয়ার কথা কিন্তু কল্পনাও করিস না। আমরা গরিব মানুষ, আমাদের ওইসব ঐশ্বর্যের লোভ নেই। অভাবের সংসার হলেও আমি তোকে সুস্থ অবস্থায় পাশে দেখতে চাই। কিন্তু অনির্বাণের মনের ভেতর অজানাকে জানার এক অদম্য জেদ দানা বেঁধেছে। সে মায়ের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, মা, তুমি তো জানো আমার স্বপ্ন বড় হওয়ার, তোমাকে এই দরিদ্র থেকে মুক্তি দেওয়ার। কিন্তু এই গ্রামের জমিদার দয়ার সেটা কখনোই সম্ভব হবে না। আমি ঠিক করেছি আজ অমাবস্যার এই অন্ধকার রাতে আমি একবার রামনগরের সেই বাড়িতে যাব, দেখব সেখানে সত্যিই কি আছে। যদি বিমলের কথা সত্যি হয় তবে আমাদের জীবনের সব অভাব মিটে যাবে। আর যদি কিছু না থাকে তবে আমি ফিরে এসে এই গ্রামের লোকেদের ভুল ভাঙাবো। অনির্বাণের মুখ থেকে এই ধরনের কথা শুনে তার মা অত্যন্ত রেগে গেল এবং বলল, কখনো না, তুই ওদিকে যাওয়ার কথাই বলবি না। মুখের কথা শেষ করে মা ছেলের জন্য খাবার বাড়তে গেল। অন্যদিকে অনির্বাণ ঠিক করে ফেলেছে আজকে রাতেই সে রামনগরের পুরনো জমিদার বাড়ির পথে রওনা দেবে। রাতের অন্ধকার যখন ঘুমিয়ে এলো, ঠিক তখনই অনির্বাণ মায়ের বারণ আর চোখের জল উপেক্ষা করে অন্ধকার পথে পা বাড়ালো। তখন গ্রাম্য নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়েছে। রতনপুরের আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে সে যখন রামনগরের সীমানায় পৌঁছল, তখন অমাবস্যার অন্ধকার এতটাই নিরেট যে টর্চের আলোটাও যেন সেই কালো চাদর ভেদ করতে হিমশিম খাচ্ছে। দুপাশে ঝোপঝাড়ের ভেতর থেকে বেরোনো জোনাকিগুলো আজ কেমন যেন আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হচ্ছিল। বাঁশঝাড়ের পাশ দিয়ে অনির্বাণ যখন হেঁটে চলেছে, তখন চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে ঝোপঝাড়গুলো থেকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। যতই সামনের দিকে এগিয়ে যায় ততই যেন অন্ধকার অনির্বাণকে গ্রাস করে। অবশেষে সে প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো অনির্বাণ। সদর দরজার খিলটা অনেক আগেই খসে পড়েছে। জরাজীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ইতিহাস আর অভিশাপের সাক্ষী এই ইমারত। অনির্বাণ নিজের যুক্তিবাদী মনকে শক্ত করে অন্দরে পা রাখল। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গুমোট গন্ধ নাকে এলো। পচা চামচিকে আর বহু বছরের জমে থাকা ধুলোর মিশেল। টর্চের আলোটা ওপরের কড়িবর্গায় ফেলতেই দেখল শত শত মাকড়সার জাল দুলছে, আর সেই সঙ্গে একদল চামচিকি কিচকিচ শব্দ করতে করতে অনির্বাণের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। অনির্বাণ মুহূর্তের জন্য ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর নিজেকে ধাতস্থ করে সামনের দিকে এগিয়ে গেল। ভেতরের চারপাশটা
টর্চের আলো ঘুরিয়ে যখন দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ একটা ভারী শব্দে অনির্বাণ চমকে উঠল। মনে হলো দোতলার কোনো একটা ঘরে ধূপ করে ভারী কিছু পড়েছে। সে সাহস সঞ্চয় করে ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। কাঠের প্রতিটি ধাপে পা রাখতেই মর্মর শব্দে চারদিক প্রতিধ্বনিত হচ্ছে। দোতলার টানা বারান্দায় আসতেই সে দেখল ধুলোমাখা মেঝেতে কেউ যেন টাটকা রক্ত দিয়ে ছোট ছোট পায়ের ছাপ এঁকে রেখেছে। সেই ছাপগুলো বারান্দার শেষ মাথার একটা বদ্ধ ঘরের দিকে চলে গেছে। অনির্বাণ ঘরটার কাছে পৌঁছানো মাত্রই হঠাৎ করে একটা হিম শীতল হাওয়া তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। মনে হলো কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলল। সে ঝট করে পিছনে ফিরল, কিন্তু কই কেউ তো নেই। ঠিক তখনই ঘরের বন্ধ দরজাটা কর্কশ শব্দে খুলে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু টর্চের আলো ফেলতেই সে স্তম্ভিত হয়ে গেল। বিশাল এক আয়নার সামনে দেখা যাচ্ছে এক যুবতীর ছায়া, যার পরনে একটা লাল টুকটুকে শাড়ি, কিন্তু আয়নায় তার কোনো মাথা নেই। অনির্বাণের হাত থেকে টর্চটা পড়ে যেতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে চিৎকার করে বলতে চাইল, এসব আমার চোখের ভুল। কিন্তু তার শব্দগুলো যেন গলার ভেতর জমে বরফ হয়ে গেল। অস্থির হয়ে সে ঘর থেকে বেরিয়ে দৌড়তে শুরু করলো, কিন্তু যে পথ দিয়ে সে এসেছিল সেই পথটা আর খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে জমিদার বাড়ির বারান্দাগুলো যেন ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হঠাৎ তার মনে হলো পাশের দেওয়ালে টাঙানো তৈলচিত্রগুলো তাকে লক্ষ্য করে পৈশাচিক হাসি হাসছে। কোন এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে অন্দরমহলের আরো গভীরে। সমস্ত ঘরের দরজা যেন একটার পর একটা নিজে থেকেই খুলে যাচ্ছে। অনির্বাণ খোলা দরজা দিয়ে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, সামনের দিকে দরজা খুলে যাচ্ছে। এইভাবে একটার পর একটা খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকছে। একটা সময় অনির্বাণ হাঁপিয়ে উঠল এবং মনে মনে ভাবল, এই শেষ কোথায়? এ যেন এক গোলক ধাঁধায় সে ঢুকে পড়েছে। ওকে এখান থেকে বেরোতেই হবে। মনের মধ্যে সাহস নিয়ে এবার অনির্বাণ আর খোলা দরজা থেকে এগিয়ে না গিয়ে বন্ধ দরজা খোলার চেষ্টা করল। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর দরজাটা হঠাৎ খুলে গেল, আর অনির্বাণ তখনই ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। এবং ছুটতে ছুটতে সে যখন ক্লান্ত হয়ে বাইরের খোলা চত্বরে বেরিয়ে এলো, তখন তার সামনে সেই বিশাল পদ্মপুকুর। দিঘির কালো জল যেন কুচকুচে অন্ধকারকেও হার মানায়। কিন্তু সেই দিঘির ঠিক মাঝখানে যা দেখল, তাতে অনির্বাণের সমস্ত যুক্তি আর বিজ্ঞান ধুলোয় মিশে গেল। দিঘির টলটলে কালো জলের ঠিক মাঝখানে প্রস্ফুটিত হয়ে আছে এক প্রকাণ্ড রক্ত লাল পদ্ম। দিনের আলোতেও যা কখনো দেখা যায়নি, তাই অমাবস্যার মাঝরাতে সেই পদ্মটা যেন আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে। পাপড়িগুলো টকটকে লাল, ঠিক যেন জীবন্ত মাংসের টুকরো। অনির্বাণ বিস্ময়ে পাথর হয়ে দিঘির পাড়ের দিকে তাকালো। সেখানে ঝোপঝাড়ের আড়ালে পাথরের বাঁধানো ঘাটে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী বৃদ্ধা। তার সাদা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে, পরনে ধবধবে সাদা থান। বৃদ্ধা দিঘির জলের দিকে তাকিয়ে বিভোর হয়ে আপন মনে এক সুর করে গান গাইছেন। সেই সুর যেমন করুণ
তেমনি ভয়ঙ্কর। বৃদ্ধার কণ্ঠস্বর বাতাসের শোঁ শব্দের সঙ্গে মিশে সারা চরাচরে প্রতিধ্বনিত হচ্ছে। কালো জলে লাল পদ্ম, রূপ দেখে যার হারায় জ্ঞান। আয়রে মানিক, আয়রে কাছে, দেবী কি তোর প্রাণের দান? পদ্ম কথা কয় না রে ভাই, পদ্ম শুধু রক্ত খায়। যমরাজার ওই সোনার কলস দিঘির তলে লুকিয়ে রয়। বৃদ্ধার সেই গানের সুরে এক অদ্ভুত সম্মোহন ছিল। অনির্বাণ লক্ষ্য করল সে চাইলেও পা নড়াচড়া করতে পারছে না, যেন এক অলৌকিক মায়ায় সে ওই দিঘির পাড়েই আটকে পড়েছে। অনির্বাণ নিজের বুকের ভেতরের ধকধকানি অনুভব করতে পারছিল। একদিকে ভয়, অন্যদিকে সেই চিরন্তন কৌতূহল যা তাকে বিপদের মুখে বারবার ঠেলে দেয়। সে জড়তা কাটিয়ে ধীরে ধীরে দিঘির শ্যাওলা ধরা পৈঠার দিকে পা বাড়ালো। তার টর্চের ক্ষীণ আলোটা যখন বৃদ্ধার সাদা থানের ওপর পড়ল, অনির্বাণের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে লক্ষ্য করল বৃদ্ধা মাটির ওপর দাঁড়িয়ে থাকলেও টর্চের আলোয় তার কোনো ছায়া মাটিতে পড়ছে না। সে যতই এগোচ্ছিল চারপাশের বাতাস ততই বরফ শীতল হয়ে আসছিল। মনে হচ্ছিল বাতাসের অক্সিজেনটুকু কেউ শুষে নিয়েছে। অনির্বাণ গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে মনের মধ্যে সাহস জুগিয়ে প্রশ্ন করল, ওগো দিদিমা, এই জন্মহীন অভিশপ্ত জমিদার বাড়িতে এত রাতে আপনি কি করছেন? আর এই অসময়ে মাঝপুকুরের এই অদ্ভুত লাল পদ্মটাই বা ফুটল কি করে? অনির্বাণ যতই সামনের দিকে এগোচ্ছিল চারপাশের বাতাস ততই যেন অস্বাভাবিকভাবে ভারী আর বরফ শীতল হয়ে আসছিল। মাঘের হাড় কাঁপানো শীতকেও হার মানানো এক অলৌকিক ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া দিয়ে চুইয়ে নামছে। মনে হচ্ছিল এই জনমানবহীন জীর্ণ জমিদার বাড়ির প্রাচীন দেওয়ালগুলো বাতাসের সমস্ত অক্সিজেনটুকু শুষে নিয়েছে, যার ফলে প্রতিবার শ্বাস নিতে বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। এই গুমোট অন্ধকার আর গা ছমছমে নিস্তব্ধতা তাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। অনির্বাণ গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করল, যদিও তার ভেতরের ভয়টা তখন বাঁধ মানছে না। মনের সমস্ত সাহস পুঞ্জীভূত করে সে সামনের দিঘির পাড়ে বসে থাকা সেই রহস্যময়ী বৃদ্ধাকে প্রশ্ন করল, ওগো দিদিমা, এই জন্মহীন অভিশপ্ত জমিদার বাড়িতে এত রাতে আপনি একা কি করছেন? আর এই অসময় দিঘির এই ঘোলাটে কালো জলের মাঝখানে এই অদ্ভুত লাল পদ্মটাই বা ফুটল কি করে? বৃদ্ধা গুনগুন করে এক অদ্ভুত সুরের গান গাইছিলেন। প্রশ্নটা শুনে তিনি গান থামালেন না ঠিকই, কিন্তু তার খসখসে কণ্ঠস্বর থেকে কথাগুলো বেরিয়ে এলো যেন দুটো জং ধরা পাথর ঘষার কর্কশ শব্দ। দিঘির মাঝখানে টকটকে লাল সেই রক্তপদ্মের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে তিনি নির্লিপ্ত গলায় বললেন, আমি তো এইখানেই থাকি রে খোকা। এই দিঘি, এই পদ্ম, এরাই তো আমার আপন জন। কিন্তু তুই কেন এলি এই অভিশপ্ত ভিটে? জানিস না এখানে যে
একবার আসে সে আর ফেরার পথ খুঁজে পায় না, জানিস না? অনির্বাণ থতমত খেয়ে গেল। তার আসার আসল উদ্দেশ্যটা আড়াল করে দিয়ে কোনো মতে ভাঙা গলায় মিথ্যে বলল। আমি আসলে পথ ভুল করে এই রামনগরের জমিদার বাড়িতে ঢুকে পড়েছি। কিন্তু আপনি কে দিদিমা? আর আমি লোকমুখে শুনেছি এই বাড়িটা নাকি অভিশপ্ত, এখান থেকে নাকি কেউ ফেরে না। এটা কি সত্যি ঠিক? কেন সবাই এই জায়গাটাকে এড়িয়ে চলে? কি এমন কুখ্যাত ইতিহাস লুকিয়ে আছে এই প্রাসাদের আনাচে কানাচে? বৃদ্ধা এবার অত্যন্ত ধীর গতিতে অনির্বাণের দিকে মুখ ফেরালেন। তার কোটরগত চোখ দুটো যেন নিকষ অন্ধকারের চেয়েও বেশি কালো, যেন সেখানে এক অনন্ত শূন্যতা বিরাজ করছে, যেখানে আলোর কোনো প্রবেশাধিকার নেই। তিনি এক অদ্ভুত শান্ত কিন্তু ভয়ার্ত ফিসফিসে গলায় বলতে শুরু করলেন। কোনো জায়গা জন্ম থেকে অভিশপ্ত হয় না রে খোকা। মানুষের চরম দুঃসময়, সীমাহীন বিশ্বাসঘাতকতা আর অশুভ লোভী একটা প্রাণবন্ত জায়গাকে জ্যান্ত শ্মশানে বানিয়ে দেয়। এই রাজবাড়ির ধ্বংসস্তূপের প্রতিটি ইটে মিশে আছে এক রক্তক্ষ ইতিহাস। শোন তবে। বৃদ্ধার স্মৃতি যেন বহু বছর আগের সেই দিনগুলোতে ফিরে গেল। তিনি বলে চললেন, আজ থেকে অনেক বছর আগে এই জমিদার বাড়ির জাঁক জমক ছিল আকাশ ছোঁয়া। সারা বাড়িতে লোকজনের আনাগোনা আর আনন্দ উৎসবের আমেজ লেগেই থাকতো। এই বংশের শেষ জমিদারি ছিল তরুণ জমিদার চন্দ্রকেতু। যখন তার বাবা সূর্যনারায়ণ মারা যান, চন্দ্রকেতু তখন সবে মাত্র 18 বছরের এক কিশোর। পৈতৃক সিংহাসন আর জমিদারি পরিচালনার ভার তার উপরে এসে পড়ে। কিন্তু যৌবনের দোরগোড়ায় দাঁড়ানো সেই ছেলেটি বিষয় সম্পত্তি বা কূটনীতির মারে প্যাচ কিছুই বুঝতো না। জমিদারি সূর্যনারায়ণ তার পিস্তুত বোন ময়নাকে বড় ভালোবাসতেন। তাই বিয়ের পর ময়না আর তার স্বামী মানে গোবিন্দ এই বাড়িতেই আশ্রয় পেয়েছিল। মানে গোবিন্দ ছিল আদতে অত্যন্ত হীনমনা, ক্রূর আর লোভী এক মানুষ। গরিব ঘরের ছেলে ছিল তো, তাই হাতের মুঠোয় যখন অবাধ ঐশ্বর্য দেখল, তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। তাকে নায়েবের পদে নিযুক্ত করা হয়েছিল। যখন খাজাঞ্চি বাবু খাজনার অর্থ সূর্যনারায়ণের হাতে তুলে দিতেন, তখন পরেদার আড়াল থেকে মানে গোবিন্দ সেই স্বর্ণ মুদ্রার দিকে তৃষ্ণার তো নেকড়ের মতো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকত। বাড়ির একমাত্র জামাই বলে কেউ তাকে বিন্দু মাত্র সন্দেহ করত না।
জমিদার বাবুও বুঝতে পারেননি যে তিনি আসলে নায়েব নয়, এক কাল নাগিনীকে নিজের ঘরে আশ্রয় দিয়েছেন। কথায় আছে না, খাল কেটে কুমির আনা, মানে গোবিন্দ ছিল সেই কুমির যে একে একে সবাইকে গ্রাস করার ষড়যন্ত্র করছিল। অন্যদিকে ময়না ছিল একেবারে তার স্বামীর উল্টো। নিজের কোনো সন্তান ছিল না, তাই তার ভাইপো চন্দ্রকেতুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। চন্দ্রকেতুর মা তাকে জন্ম দিয়েই মারা যান, তাই সেই নবজাতক শিশুটিকে জমিদার বাবু ময়নার হাতে তুলে দিয়েছিলেন। ময়নাও সেই দায়িত্ব অসীম মমতা দিয়ে পালন করেছিল। ভাইপোকে বড় করতে গিয়ে সে নিজের কোনো সন্তানের স্বাদও নিতে চায়নি, কিন্তু মান গোবিন্দর চোখে চন্দ্রকেতু ছিল পথের কাঁটা। কারণ সে জানত চন্দ্রকেতু বেঁচে থাকতে সে কোনোদিনও সম্পত্তির একক মালিক হতে পারবে না। বৃদ্ধার গলার স্বর এবার আরো গম্ভীর আর বিষণ্ণ হয়ে উঠল। মান গোবিন্দ ধীরে ধীরে বাড়ির সেপাই, চাকর আর খাজাঞ্চি বাবুকে অর্থের লোভ দেখিয়ে নিজের দলে টেনে নিল। তারপর এলো সেই বিভীষিকাময় অমাবস্যার রাত। চারিদিকে যখন গুটগুটে অন্ধকার, তখন অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হলো জমিদার সূর্যনারায়ণকে। এমনকি যারা তাঁর অনুগত ছিল তাদেরকেও একে একে সরিয়ে দিল মান গোবিন্দ। পরের দিন শোকাতুর চন্দ্রকেতুকে সিংহাসনে বসানো হলেও পর্দার আড়ালে লাটাই রইল মান গোবিন্দর হাতে। ময়না কিন্তু বুঝতে পেরেছিল যে বিপদ আসন্ন। সে মান গোবিন্দর হাত পা ধরে কেঁদেছিল, বলেছিল চন্দ্রকেতুকে যেন ছেড়ে দেওয়া হয়। সে তাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, আর কোনো দিনও ফিরবে না। কিন্তু মান গোবিন্দ ছিল ধূর্ত শিকারী। সে শিকারীকে মাঝ পথে ছাড়তে জানত না। একদিন চন্দ্রকেতু বৈঠকখানা ঘরে বসে খাজাঞ্চি বাবুর আয়ের খাতাটা নিয়ে দেখছিল। সেখানে সে এক বিরাট অঙ্কের গড়মিল লক্ষ্য করে। সারা বছরের যত টাকা আয় হয় তার মধ্যে মাত্র 25% অর্থ এ রাজকোষে জমা হয়েছে, আর বাকি 75%-এর কোনো হিসাব নেই। তরুণ চন্দ্রকেতু যখন মান গোবিন্দর কাছে এই বিরাট অঙ্কের হিসেব চাইল, তখন থেকেই শুরু হলো আসলে তাণ্ডব। মানুষের লোভ বড় খারাপ জিনিস রে খোকা, বড় খারাপ জিনিস।
মানে গোবিন্দ আর সইতে পারল না। ওই অমাবস্যার রাতেই চন্দ্রকেতুকে আক্রমণ করা হলো। প্রাণ বাঁচাতে সে দৌড়ে এলো এই দিঘির পাড়ে, কিন্তু নিস্তারে পেল না রে। মানে গোবিন্দ নিজে হাতে তাকে এই দিঘির কালো জলে ডুবিয়ে মেরে ফেললো। চন্দ্রকেতু মরার সময় পাড়ের একটা সাদা পদ্মকে আঁকড়ে ধরেছিল, আর তার রক্তে সাদা পদ্ম হয়ে গিয়েছিল টকটকে লাল। সেই থেকে তার অতৃপ্ত আত্মা এই পদ্ম পুকুরের তলায় আজও রাজত্ব করে। বৃদ্ধা একটু থামলেন, তারপর ধরা গলায় বললেন, পাপ কাউকে ছেড়ে কথা বলে না রে, কাউকে ছেড়ে কথা বলে না। মানে গোবিন্দর সেই পাপের শাস্তি অচিরেই শুরু হয়েছিল। এক অকালে মৃত্যু তাকে গ্রাস করলো, শুধু পড়ে রইল অবাগী ময়না। সে আজও তার সন্তান সম ভাইপোকে এই ভগ্ন স্তূপে খুঁজে বেড়ায়। আজও রাতে এখানে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়। সেই বেইমানে চাকর আর খাজাঞ্চিরা আরে মানে গোবিন্দ আজও তাদের ওপর নিষ্ঠুর হুকুম চালায়। প্রজাদের ওপর আজও রাতের অন্ধকারে চলে নির্যাতন। সব শেষে অনির্বাণ শিউরে উঠে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে পিসিমা, সেই ময়নার কি হল? তিনি কি আজও এই জমিদার বাড়িতে আছেন, নাকি তিনিও? অনির্বাণের মুখের কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধা একটু হাসলেন। সেই হাসিতে যেন জমাট বাঁধা রক্ত আর মৃত্যুর ঠান্ডা স্বাদ মিশে আছে। তিনি দাঁতহীন মাড়ি বের করে বীভৎস ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, না রে খোকা, পিসিমা তার বাচ্চাকে ছেড়ে কোথাও যায়নি রে, কোথাও যায়নি। চন্দ্রকেতুকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আজও তিনি এই ভিটেতেই রয়ে গেছেন। আসলে চন্দ্রকেতু তো একা থাকতে পারে না রে, সে বড় ভীতু। তাই প্রতি অমাবস্যায় তার সঙ্গী হওয়ার জন্য সে একজন করে অতিথি খোঁজে। একজন অতিথি দরকার হয়। আজ সেই রক্ত মাখা অমাবস্যার রাত, আরে তুই হলি আজকের সেই কাঙ্ক্ষিত অতিথি রে। বৃদ্ধা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার সাদা থানের আঁচলটা লুটিয়ে পড়েছে দিঘির কালো জলে। অনির্বাণ দেখল বৃদ্ধার পা দুটো মাটির দিকে নয়, বরং উল্টো দিকে ঘোরানো। ভয়ে তার চিৎকার করার ক্ষমতাটুকুও লুপ্ত হয়ে গেছে।
বৃদ্ধা এক কঙ্কালসার হাত বাড়িয়ে অনির্বাণের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, চলো খোকা, চন্দ্রকেতু তোমার জন্য দিঘির নিচে অপেক্ষা করেছে, চলো। কথাটা শেষ হতে না হতেই জমিদার বাড়ির ভেতর থেকে সেই মরণঘাতী নূপুরের শব্দ ভেসে আসতে লাগলো। সেই ছম 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 শব্দটা যেন ক্রমশ বাড়ির অন্দরমহল থেকে বাইরের পৈঠার দিকে এগিয়ে আসছে। অনির্বাণ দেখল দিঘির জল থেকে নীলচে এক কুয়াশা উঠে আসছে, আর বৃদ্ধের অবয়বটা সেই কুয়াশায় মিলিয়ে যেতে শুরু করেছে। হঠাৎ করেই এক ঝটকায় অনির্বাণের হাতটা কেউ খপ করে ধরে ফেলল। সে দেখল জল থেকে উঠে আসা এক কঙ্কালসার হাত তাকে দিঘির দিকে টেনে নিয়ে যাচ্ছে। শুরু হলো অসম লড়াই। অনির্বাণ তার সর্বশক্তি দিয়ে সেই অদৃশ্য ছায়ার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলো। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি তোর কোনো ক্ষতি করিনি। কিন্তু সেই অতৃপ্ত আত্মার শক্তি যেন অসীম। অন্ধকারের ভেতর থেকে এক বালক সুলভ অথচ গম্ভীর কণ্ঠের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, কেন এসেছিস আমার বাগানে? তুইও কি ওই ফুলটা নিতে চাস? তবে আয়, ভেতরে আয়। তোদের সবার এত লোভ কেন অন্যের জিনিসের ওপর? অনির্বাণ কোনো মতে লাথি মেরে সেই বন্ধন থেকে মুক্ত হয়ে পাগলের মতো দৌড়তে শুরু করল। সে চেয়েছিল গ্রামের মূল রাস্তায় ফিরে যেতে, কিন্তু অবাক হয়ে দেখল জমিদার বাড়ির চারদিকের পাঁচিলগুলো যেন আগের চেয়েও উঁচু হয়ে গেছে। সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে আবার সেই পদ্মপুকুরের ঘাটে এসে পৌঁছাচ্ছে। তার পায়ের তলার মাটি ক্রমশ পিছল হয়ে যাচ্ছে, আর সেই ছড়াটা এখন সারা আকাশ জুড়ে বাজছে। ফুল নেবে? পদ্ম ফুল, আকারে বড়, কথা বলতেও পারে, এমন পদ্ম ফুল। অনির্বাণ বুঝতে পারল সে এক মায়াজাল বা গোলক ধাঁধায় বন্দী হয়ে পড়েছে। তার শ্বাসকষ্ট হতে শুরু করেছে, আর সেই বৃদ্ধার পৈশাচিক গানটা এখন তার কানে এসে তপ্ত সীসার মতো বিঁধছে। সে পালাতে চায়, কিন্তু তার পা দুটো যেন মাটির গভীরে গেঁথে গেছে। অনির্বাণের সমস্ত শরীর তখন ঘামে ভিজে একাকার। তার যুক্তিবাদী মন তখন ছিন্ন ভিন্ন, আর তার জায়গায় জেঁকে বসেছে এক আদিম পাশবিক আতঙ্ক। সে যেদিকেই ছুটছে মনে হচ্ছে জমিদার বাড়ির জীর্ণ দেওয়ালগুলো তাকে বিদ্রুপ করে আরও কাছে সরে আসছে। সদর দরজার দিকে যাওয়ার পথটা যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। বাঁশঝাড়ের অন্ধকার আর শ্যাওড়া ধরা ইটের পাঁজর ভেদ করে সে যখনই একটা বাঁক পেরোচ্ছে, নিজেকে আবার সেই রক্তপদ্মের দিঘির পাড়েই আবিষ্কার করছে। হঠাৎ তার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে উঠল। অনির্বাণ থমকে দাঁড়িয়ে টর্চের আলোটা সামনের দিকে ফেলল। এবার আর কোনো ছায়া বা কুয়াশা নয়, ঠিক 3 হাত দূরেই দাঁড়িয়ে আছে সেই রহস্যময়ী বৃদ্ধা। কিন্তু এ কি দেখছে সে? একটু আগে যাকে শান্ত সাদা থান পরা বৃদ্ধা মনে হয়েছিল, এখন তার সেই রূপ আর নেই। চাঁদের ফ্যাকাশে আলোয় অনির্বাণ দেখল বৃদ্ধার মুখের চামড়া জ্যান্ত মানুষের মতো নেই, তা গলে গিয়ে বীভৎস আকার ধারণ করেছে। গাল দুটো যেন কেউ খুবলে নিয়েছে, আর সেখান থেকে চুইয়ে পড়ছে কালো পচা রস। কোটরহীন চোখের ভেতরে ধকধক করছে দুটো আগুনের গোলার মতো মণি। বৃদ্ধার একটা হাত এগিয়ে এলো অনির্বাণের দিকে। সেই হাড়ে ঢাকা হাতে ধরা রয়েছে একটি টকটকে লাল রঙের বড় পদ্ম। ফুলটা থেকে রক্তের মতো লাল রঙের নির্যাস টপটপ করে মাটিতে পড়ছে, আর যেখানেই সেই রস লাগছে
সেখান থেকে একটা ধোঁয়াটে পচা গন্ধ বেরোচ্ছে। বৃদ্ধা হঠাৎ তার সেই পচা মুখের চোয়ালটা অনেকটা নিচে নামিয়ে এক পৈশাচী কট্ট হাসি হাসলেন। সেই হাসির শব্দে দিঘির জল যেন তোলপাড় হতে লাগলো। কেন পালাচ্ছিস রে খোকা? বৃদ্ধার গলায় এখন আর সেই খসখসে ভাব নেই, তা এখন এক গম্ভীর অশরীরী গর্জন। ফুল নিবি বলেছিলি না? এই দেখ, তোর জন্যই এই পদ্ম ফুলটা ফুটিয়ে রেখেছি। ও যে বড় একারে দিঘির নিচে, ওরে খেলার সঙ্গী হতে হবে তোকে। অনির্বাণ পাথর হয়ে গেল। সে দেখল বৃদ্ধার হাতের সেই পদ্ম ফুলটা যেন জীবন্ত হয়ে উঠছে। ফুলের পাপড়িগুলো সাপের মতো নড়াচড়া করছে। তার মনে হলো সে যদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে তবে এই বৃদ্ধার মায়া তাকে আজই শেষ করে দেবে। সে জোর করে নিজের পা দুটোকে মাটির মায়া থেকে ছাড়িয়ে নিয়ে শেষবারের মতো উল্টো দিকে দৌড় দিল। পিছন থেকে সেই বিভৎস হাসি আর নূপুরের শব্দ তাকে তাড়া করে আসছে। অনির্বাণ দৌড়তে দৌড়তে হঠাৎ এক প্রাচীন বটগাছের আড়ালে পড়ে গেল। সেখানে অন্ধকারের মধ্যে সে অনুভব করলো তার হাতটা অন্য কেউ চেপে ধরেছে। সে চিৎকার করতে যাবে এমন সময় একটা বলিষ্ঠ হাত তার মুখ চেপে ধরল। অনির্বাণ দেখল অন্ধকারের মধ্যে উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছে গ্রামের এক তান্ত্রিক, যাকে লোকে কালু সাধক বলে চেনে। তিনি তাকে ইশারায় চুপ থাকতে বললেন। কালু সাধক তার হাতের পবিত্র রক্ষা কবচ আর মন্ত্রপুত বিভূতি অনির্বাণের চারিদিকে ছড়িয়ে দিলেন। সেই বৃদ্ধা যখন সেখানে পৌঁছল, সে যেন এক অদৃশ্য দেওয়ালের সামনে এসে থমকে গেল। বৃদ্ধার সেই বিভৎস মুখটা আক্রোশে কাঁপছে, কিন্তু সেই মণ্ডলীর ভেতর ঢুকতে পারছে না। বৃদ্ধা বিকট এক চিৎকার করে দিঘির দিকে ফিরে গেল এবং মুহূর্তে সব নিস্তব্ধ হয়ে গেল। ভোরবেলা যখন সূর্যের আলো ফুটল, কালু সাধক অনির্বাণকে বাড়ির পথ দেখিয়ে দিলেন। তবে অনির্বাণ আর আগের মতো রইল না। তার সাহসের দম্ভ চূর্ণ হয়ে গেছে। সে বাড়ি ফিরে তার মায়ের পায়ে পড়ে কাঁদতে শুরু করল। সে বুঝতে পারল সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করা যায় না। প্রকৃতির কিছু রহস্য মানুষের ধরাছোঁয়ারই বাইরে থেকে যায়। রামনগরের সেই জমিদার বাড়ি আর রক্তপদ্মের রহস্য আজও অমীমাংসিত। আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ সেই রহস্যময়ী বৃদ্ধার গান শুনতে পায়। তবে অনির্বাণ রক্ষা পেলেও তার স্মৃতিতে সেই বিভৎস মুখ আর রক্তলাল পদ্মের সুবাস সারা জীবনের জন্য এক দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল।